হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আগের দিন আমরা 6 এপ্রিলের ফার্স্ট শিফটের 1 নম্বর থেকে 50 নম্বর কোয়েশ্চেন্স অবধি ডিসকাস করে নিয়েছি। এই ভিডিওতে আমরা 51 নম্বর কোয়েশ্চেন থেকে 100 নম্বর কোয়েশ্চেন অবধি ডিসকাস করব। তো আগের ভিডিওটা যারা এখনও অবধি না দেখেছো তারা উপরের আই বাটনটাতে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নাও। আমি উপরের আই বাটনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি। এটা আমাদের এই সিরিজের আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার সলিউশনের 12 নম্বর ভিডিও। ঠিক আছে, এর আগে আমি অলরেডি 11টা ভিডিও আপলোড করেছি, তো ওই ভিডিওগুলো দেখো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটা দেখার পর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। এতে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের প্রথম অঙ্ক দিয়ে স্টার্ট করা যাক। দেখো 50 নম্বর কোয়েশ্চেন্স কী বলছে। 51 নম্বর কোয়েশ্চেন বলছে যে এ শপকিপার পারচেজড 10 kg of rice and 20 kg of sugar at rupees 75 and 85 per kg respectively. On selling, he gained 20% on rice and 10% on sugar. What was the total sale price? অর্থাৎ কি বলেছে যে একজন দোকানদার 10 কেজি চাল কিনেছে, ঠিক আছে, 75 টাকা প্রতি কেজিতে। তাহলে 10 কেজি চালের 75 টাকা কেজিতে যদি ও কেনে তাহলে ও টোটাল পড়েছিল কত, 75 × 10 অর্থাৎ 750 টাকা। নেক্সট কি বলছে দেখো, 20 কেজি সুগার কিনেছে যেটাতে ওর 85 টাকা করে পড়েছে। তাহলে 50 × 20 কত হবে, কী করে করবো, 85কে প্রথমে 2 দিয়ে গুণ করবো, তাহলে 170, তার মানে তোমার 1700 টাকা ওর পড়েছে। ঠিক আছে, এবার অন সেলিং হি গেন 20% অন রাইস। এবার এইটা দেখো 750 টাকা ওর পড়েছিল কস্ট প্রাইস, আর 1700 টাকা এটাতে পড়েছিল। এবার এই 750 টাকাটা কী ছিল, আমার সুগারের দাম ছিল, আর এই 1700 টাকাটা ছিল আমার 750 টাকাটা ছিল চিনির রাইসের কস্ট প্রাইস, আর 1700 টাকা ছিল আমার সুগারের কস্ট প্রাইস। এবার এইগুলোকে ও কিন্তু যখন বিক্রি করেছে তখন লাভে বিক্রি করেছে। কত লাভে বিক্রি করেছে না, 750 টাকায় যেটা ওর রাইস ছিল, এটা আর লিখে রাখছি আর সুগার এস লিখে রাখছি, যেটা রাইস ছিল সেটাকে বলছে যে সে 20% প্রফিটে কী করেছে, বিক্রি করেছে। আচ্ছা 20% মানে কত হয়, 20%-এর রেশিও ভ্যালু কত হয়, 1/5। অর্থাৎ 5 টাকায় যদি কেউ কোনো একটা জিনিস কেনে তাকে সে 1 টাকা লাভে কী করবে, বিক্রি করবে। বাট বিক্রি কততে করবে, 6 টাকায়। 5 টাকার ওপর 1 টাকা লাভ রেখে 6 টাকায় বিক্রি করবে। তাহলে 750 টাকার জিনিসটা সে যদি বিক্রি করে তাহলে কততে বিক্রি করবে, 6/5-এ। ঠিক আছে, তাহলে এটাতে বিক্রি করলো। তাহলে দেখো এখান থেকে কত আসছে, 5×15 = 75, অর্থাৎ 150 × 6, তার মানে ঠিক আছে 900 টাকায়। অর্থাৎ 900 টাকায় সে কী করবে, রাইসটাকে বিক্রি করবে। এবার বেশ, এটাতে গেল রাইসের ব্যাপার। এবার আসি 1700 টাকায় যেটা সুগারটাকে কিনেছিল, সুগারটাকেও সে বলছে দেখো 10% লাভে বিক্রি করতে চাই। আচ্ছা তাহলে এখন 10% মানে কত হয়, 10% মানে হয় 1/10। অর্থাৎ 10 টাকায় যদি সে কোনো জিনিস কেনে তাতে সে 1 টাকা লাভ রেখে বিক্রি কততে করবে, 11 টাকায়। ঠিক আছে, তাহলে 11/10-এ সে বিক্রি করবে। তাহলে 1700 টাকার যে জিনিসটা কিনেছিল, ঠিক আছে, অর্থাৎ সুগারটা, সেটাকে সে 11/10-এ সে কী করবে, বিক্রি করবে। তো দেখো কত হয়, এখানে একটা শূন্য চলে গেল, তাহলে 17কে 11 দিয়ে গুণ, বেসিক্যালি কত হয়, 17 মানে 170-এর সাথে 10 গুণ করলে 1700-ই হয়, আর তার সাথে আরও 170 অ্যাড করবে, তার মানে 1870। তাহলে এইটাতে সে এখন বিক্রি করতে চাইছে কোনটাকে, সে এটাতে বিক্রি করতে চাইছে সুগারটাকে, আর রাইসটাকে বিক্রি করতে চাইছে 900 টাকায়। তাহলে এখানে বলেছে যে টোটাল তাহলে সেল প্রাইস কত হবে, তাহলে টোটাল সেল প্রাইস কত হবে, 1870 আর 900 অ্যাড করতে হবে। তো 18 আর 9 কত হয়, 27, অর্থাৎ 2770তে সে কী করবে, বিক্রি করবে। তাহলেই তার কি হবে, একটাতে ওই তোমার 20% লাভ আর একটাতে 10% লাভ রেখে বিক্রি হয়ে যাবে। তো এটাই ছিল প্রথম কোশ্চেন। আমরা চলে যাব এবার পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখো জিকের কোশ্চেন আছে, তো এটা আমরা স্কিপ করছি। নেক্সট একটা কোশ্চেন আছে, এটা কি বলছে, আচ্ছা এটাও বেসিক্যালি দেখি কোশ্চেনটা মেনলি হতে পারে রিজনিংয়ের কোশ্চেন। তো আমরা কোশ্চেনটা একবার পড়ি তাহলে বুঝতে পারবো। দেখো 53 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বলছে দ্য মেন রিজনস ফর ভেহিকলস ক্রলিং অন সিটি রোডস ডিউরিং পিক আওয়ার্স আর ইনক্রিজিং নাম্বার অফ প্রাইভেট ভেহিকলস অ্যান্ড ডাবল পার্কিং হুইচ ইজ এ ভেরি কমন সাইন। ঠিক আছে, তাহলে মেন রিজন বলছে কি, ভেহিকল ক্রলিং অন সিটি রোডস, অর্থাৎ আমাদের যে শহরের রাস্তাতে সবথেকে বেশিরভাগ ভেহিকলস পেরিয়ে যাচ্ছে কেন, ডিউরিং পিক আওয়ার্স, পিক অফিস আওয়ার্সগুলোকে পিক আওয়ার বলা হয়। ঠিক আছে, পিক আওয়ার্সে কেন,
বিকজ বলছে প্রাইভেট ভেহিকলসের নাম্বার বেড়ে গেছে আর তার সাথে ডবল পার্কিং হুইচ ইজ ভেরি কমন সাইন এখনকার। আর বলছে সার্ভে রিভিলস দ্যাট, একটা সার্ভে করে পাওয়া গেছে যে ভেহিকলস মুভ অন অ্যাভারেজ অ্যাট 20 কিলোমিটার/আওয়ার ডিউরিং পিক আওয়ার্স। ঠিক আছে, তো এত রাস্তায় জাম থাকে যে পিক আওয়ার্সগুলোতে সে কী করছে 20 কিলোমিটার/ঘন্টা বেগে অনলি কী করতে পারে, আমাদের গাড়িগুলোর অ্যাভারেজ বেগ হয়ে যায়। ঠিক আছে, তো যেটা খুবই কম, 20 কিলোমিটার/ঘন্টা বেগে মেনলি আমরা সাইকেল চালাই। ঠিক আছে, তো এটা আছে। এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাকর্ডিং টু দ্য গিভেন স্টেটমেন্ট, অর্থাৎ ওপরে যে তথ্যটা এখনই পড়লাম সেই তথ্য অনুসারে নিচে যে কনক্লুশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনগুলো ট্রু। তো দেখো আমরা কনক্লুশনগুলো পড়ি, তো কনক্লুশনগুলো আমরা অন্য রেড কালারে দেখছি। বলছে দেখো ভেহিকলস মুভ অ্যাট 20 কিলোমিটার/আওয়ার ডিউরিং 5 PM টু 9 PM। তো এটা দেখো পিক আওয়ার নয়, বিকেল 5টা থেকে রাত 9টা, এই টাইমটা পিক আওয়ার নয়, এই টাইমে কেউ অফিসে যায়ও না, কিছুই না, তাহলে ওটা আমার হবে না। ঠিক আছে, এখানে বলেছিল যে পিক আওয়ারে ওই তোমার 20 কিলোমিটার/ঘন্টা অ্যাভারেজ স্পিড থাকে, তাহলে ওই অপশানটা হলো না। নেক্সট কী বলছে দেখো ডবল পার্কিং ইজ নট এ ভায়োলেশন অফ ট্রাফিক রুলস ইন দ্য সিটি, তো এটাও তো ভুল। ঠিক আছে, এটাও হবে না। দ্য নাম্বার অফ প্রাইভেট ভেহিকলস হ্যাভ গ্রোন আপ, এটা একটা কারণ হতে পারে যে আমরা এখন প্রচুর পরিমাণে কী করি, প্রাইভেট ভেহিকলসকে ইউজ করছি। সবারই দেখবে এখন পার্সোনাল কার থাকে এবং সবাই সেই পার্সোনাল কারটাকে ইউজ করেই কিন্তু রাস্তাতে বেরোয়। সেটা গাড়ি হতে পারে, ঠিক আছে, 4 চাকা হতে পারে, 2 চাকার গাড়ি হতে পারে, সব কিছু হতে পারে। তাহলে এই অপশানটা আমার কী হবে, কারেক্ট অপশান হবে। পরের অপশানটা দেখো কী আছে, দ্য নাম্বার অফ গভর্নমেন্ট ভেহিকলস রিমেন দ্য সেম। তো এটাও তো এখান থেকে কিছু কনক্লুশন করে বলা যাচ্ছে না, বাট ওইখানে যে তথ্য দেওয়া ছিল তাতে ওইটা মেনশন করা ছিল যে দ্য নাম্বার অফ প্রাইভেট ভেহিকলস হ্যাভ গ্রোন আপ, আগেকার তুলনায় এখন প্রাইভেট ভেহিকলসের পরিমাণ, ব্যবহারের পরিমাণ কী হয়েছে, বেড়েছে। তাহলে এটা আমার একটা কারণ হবে। তো এই ছিল 53 নম্বর কোয়েশ্চেন। এবার আমরা চলে যাবো, তো দেখো আমাদের 53 নম্বর কোয়েশ্চেন কী আছে, সরি 54 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো। 54 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ নিচে যে 4টে নাম্বার দেওয়া আছে, সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে বলছে কোনটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে বেসিক্যালি ছোটো থেকে বড়, ডিসেন্ডিং অর্ডার মানে কী হয়, বড় থেকে ছোটো। তো আমাদেরকে দেখতে হবে, দেখো 0.65-এর পরে এখানে দেওয়া আছে 0.76, ঠিক আছে, 0.76-এর পরে দেখো 0.67 হয়ে গেছে, অর্থাৎ এখানে অর্ডারটা মেনটেন হয়নি, ছোটো থেকে বড়। তারপরে কি আছে 0.65, তারপরে এখানে দেখো 0.86, তারপরে আছে 0.67, তাহলে এটা থেকে এটা বাড়লো, বাট এখানে আবার কমে গেছে, তার মানে এটাতেও কি হচ্ছে না, মানে সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে না। তারপর কি আছে 0.65, তারপর আছে 0.67, বাড়লো, এখানেও বেড়েছে, এখানেও বেড়েছে, তাহলে অর্থাৎ অপশান নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি কি পরপর কোয়েশ্চেন সংখ্যাগুলোর কিন্তু ভ্যালুগুলো আস্তে আস্তে কী হয়েছে, বেড়েছে। তো ওটাই আমাকে বার করতে বলেছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে আমরা যেটা দেখতে পেলাম অপশান সিটা হবে কি এটার কারেক্ট উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো একটা জিকের কোয়েশ্চেন আছে, তো এটা আমরা স্কিপ করছি। তারপরের কোয়েশ্চেনটা কি আছে, তারপরের কোয়েশ্চেনটা ম্যাথের কোয়েশ্চেন আছে, তো এটাকে আমি জুম করি তাহলে তোমরা দেখতে পাবে। তো কোয়েশ্চেনটা কি বলছে দেখো, কোয়েশ্চেনটা বলছে যে এ path of 2.5 meter width surrounds a rectangular garden of length 10 meter and breadth 8 meter. Area of the garden inclusive of the path is, ঠিক আছে, এরিয়া অফ দ্য গার্ডেন ইনক্লুসিভ অফ দ্য পাথ ইজ, অর্থাৎ পাথটাকে নিয়ে গার্ডেনের এরিয়া কত হবে সেটা তোমাদেরকে বলতে বলেছে। বেসিক্যালি বলা কি আছে, ধরো একটা রেক্টেঙ্গুলার গার্ডেন আছে, যেটা বলে দিয়েছে কত 10 মিটার তার লেন্থ বলেছে আর 8 মিটার তার ব্রেথ বলেছে। ঠিক আছে, ব্রেথ মানে হলো চওড়া আর লেন্থ মানে হলো লম্বা। এবার সঙ্গে কি বলেছে যে 2.5 মিটার উইথ করে এখানে কি করা আছে, দেওয়াল দেওয়া আছে। তো দেওয়ালটা আমি দেখাই, দেওয়ালটা একটু মোটা করেই দেখাই, ঠিক আছে। তো দেওয়ালটা দেখো, দেওয়ালটা এরকম করে 2.5 মিটারের দেওয়াল দেওয়া আছে এই চারপাশে, ঠিক আছে। এবার যখন তুমি এখানে 2.5 মিটার করে দেওয়ালটা দেবে, ঠিক আছে, অর্থাৎ এই দিকে 2.5 মিটার, এই দিকে 2.5 মিটার, কত হবে টোটাল 5 মিটার বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি যে দৈর্ঘ্যটা এখন হবে সেটা কত হবে, এই যে একদম এই সাইড থেকে এই সাইড অবধি দৈর্ঘ্যটা কত হবে, এটা কত হয়ে যাবে 15 মিটার হয়ে যাবে, ঠিক আছে। আর এই দিকেও ওরকম করে আরও 5 মিটার বেড়ে যাবে, তাহলে 8 মিটারটা কত হয়ে যাবে 13 মিটার হয়ে যাবে। তাহলে এটা যদি হয়ে যায়, এবারে এরিয়া অফ দ্য গার্ডেন ইনক্লুসিভ অফ দ্য পাথ, তাহলে পাথকে নিয়ে এরিয়া অফ দ্য গার্ডেন বার করতে বলেছে। তো 15 × 13 হবে বেসিক্যালি। তো 15 × 13 করলে কত হয়, গুণটা করে দেখে নাও, 15 × 13
কী করে করবে দেখো, 15কে 10 দিয়ে গুণ করবে, 150 হবে, আর 15 3 45, অর্থাৎ 195 হবে কি সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 195 স্কোয়ার সেন্টিমিটার হবে এই টোটাল জায়গাটার কি এরিয়া। ঠিক আছে, তাহলে 195 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ অপশান সি হবে আমাদের কারেক্ট উত্তর। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে যে ফাইন্ড দ্য সিমিলারিটি ইন দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এদের মধ্যে কী কী সিমিলারিটি আছে এটা বার করতে বলেছে। তো প্রথমে দেখো কী কী আছে, লিওপার্ড, টাইগার, তারপর হলো জাগুয়ার আর লায়ন। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কী কী সিমিলারিটি আছে, প্রথমে বলছে দেখো অল অফ দেম আর ফাউন্ড ইন ইন্ডিয়া, বলছে এগুলো প্রত্যেকটাই ভারতবর্ষে পাওয়া যায়। এটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, সমস্ত প্রজাতিগুলো কিন্তু ভারতবর্ষে পাওয়া যায় না। ঠিক আছে, তারপরে কী আছে দেখো নেক্সট যেটা আছে যে অল অফ দেম বিলং টু দ্য ক্যাট ফ্যামিলি, এটা হতে পারে। তারপর কি আছে অল অফ দেয়ার ইয়ং ওয়ান্স আর কল্ড কিটেন্স, এটা কিন্তু নয়। ঠিক আছে, লায়নের বাচ্চাগুলোকে কিটেন্স কিন্তু বলা হয় না। তারপর বলছে দেয়ার ইজ নো সিমিলারিটি, এদের মধ্যে বলছে কোনো সিমিলারিটি বেসিক্যালি নেই, তো এটাও কিন্তু ঠিক নয়। দেখো এবার এগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি কি এগুলো সবাই কিন্তু ক্যাট প্রজাতির অন্তর্ভুক্ত, অর্থাৎ অল অফ দেম আর কি ক্যাট ফ্যামিলি, বিলংস টু ক্যাট ফ্যামিলি, এই অপশানটাই হবে আমার কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো লিওপার্ড মানে চিতা, টাইগার মানে বাঘ, ওটাও কিন্তু ক্যাট ফ্যামিলিরই অন্তর্গত, তারপর জাগুয়ারও ওরকম টাইপেরই, আর লায়নকেও কিন্তু ক্যাট ফ্যামিলির অন্তর্গতই বলা হয়। সো অপশান বি হবে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এটা জিকের কোয়েশ্চেন। হ্যাঁ, পরবর্তীটা ম্যাথের কোয়েশ্চেন আছে। দেখো কোয়েশ্চেনটা কি বলছে। ওকে, কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে এ ট্রেডার বট 10 কেজি অফ টি অ্যাট ₹400 পার কেজি। ঠিক আছে, একজন ব্যবসায়ী, ট্রেডার মানে কি ব্যবসায়ী, 10 কেজি চা কিনেছে 400 টাকা প্রতি কেজি মূল্যের। বলছে হি সোল্ড হাফ দ্য কোয়ান্টিটি অ্যাট 20% লস, অর্থাৎ যে 10 কেজি চা কিনেছিল তার অর্ধেক পরিমাণ সে কী করেছে 20% লসে বিক্রি করেছে, অ্যান্ড রিমেনিং অ্যাট 10% প্রফিট, এবং বাকিটাকে 10% প্রফিটে বিক্রি করেছে। বলেছে হোয়াট ওয়াজ হিজ নেট প্রফিট অর লস ইন দ্য পার্সেন্টেজ। ঠিক আছে, তার ওভারঅল লস অর প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। ঠিক আছে, তো এটাই হলো অঙ্ক। এবার দেখো এটাকে বেসিক নিয়মেই করা যায়। ঠিক আছে, তো বেসিক নিয়মেই প্রথমে করো। দেখো 10 কেজি যদি 400 টাকা প্রতি কেজিতে কিনেছিল, ঠিক আছে, 10 কেজি চা 400 টাকা প্রতি কেজিতে যদি সে কিনেছিল, তাহলে টোটাল তার কস্ট কত পড়েছিল 400 ইন্টু 10, তার মানে 4000 টাকা। ঠিক আছে, এবার এই 4000 টাকার মধ্যে কী করেছে, হি সোল্ড হাফ দ্য কোয়ান্টিটি, অর্থাৎ 5 কেজি জিনিস। ঠিক আছে, 5 কেজি জিনিসের দাম কত, 5 ইন্টু 400। ঠিক আছে, 5 ইন্টু 400 মানে কত 2000 টাকা, আরও বাকি কত ছিল 2000 টাকার চা ছিল। তো এই 2000 টাকা চাটাকে সে প্রথমে কী করেছে 20% লসে কী করেছে বিক্রি করেছে। তো 20% লসে যদি কেউ বিক্রি করে, 20% লস মানে কত হয় 1/5, অর্থাৎ 5 টাকায় সে 1 টাকা লস করেছে, তাহলে বিক্রি করছে কততে 4/5-এ বিক্রি করছে। তাহলে সিমিলারলি 2000 টাকার 4/5 কত হবে দেখো, 5 দিয়ে এটা কাটলে কত হয় 400, 400 ইন্টু 4 করলে কত হবে 1600, অর্থাৎ অর্ধেক টাকার বা অর্ধেক চা সে কী করেছে 1600 টাকায় বিক্রি করেছে। আর আরেকটাতে বলছে সে 10% কী করেছিল প্রফিট কামিয়েছিল, তাহলে 10% প্রফিট মানে কত হয় 10% মানে হয় 1/10, তার মানে 10 টাকায় 1 টাকার প্রফিট রেখে সে কী করছিল 11/10-এ কী করবে বিক্রি করবে, রাইট। তো 11/10-এ যদি সে বিক্রি করে, তাহলে দেখো এই 2000 টাকাটার 11/10 কত হচ্ছে, তাহলে 2000 গণিত আমরা কী করবো 11/10, তো 10 দিয়ে এটা কাটলে কত হয় 200, 200 গণিত 11 মানে 2200। তাহলে দেখো এবার তাহলে কি হলো, এবার তাহলে ও কী করলো যে আমার 4000 টাকায় টোটাল জিনিসটা কিনেছিল, বিক্রি করার সময় অর্ধেকটাতে সে 1600 টাকায় বিক্রি করলো, আর অর্ধেকটা 2200 টাকায় বিক্রি করলো। তো এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 3800, কী করলাম 2200 আর 1600 অ্যাড করলাম, তাহলে আমার টোটাল কস্ট প্রাইস কত ছিল, অর্থাৎ যখন চাটা কিনেছিলাম তখন 4000 টাকা চা কিনেছিলাম, আর বিক্রি করে পেলাম কত 3800 টাকা, রাইট। তাহলে
4000 আর 3800 এই ডেটা দুটো তোমরা মনে রাখো, বাকি ডেটাটা আমি মুছছি, ঠিক আছে? তাহলে কি হলো আলটিমেটলি, যে আমি 4000 টাকায় কোনো একটা জিনিস কিনলাম আর 3800 টাকায় কি হলো, এটা আমার কেনা দাম, এটা আমার বিক্রি, ঠিক আছে? তাহলে আমি দেখছি কি কেনা দামের থেকে আমার বিক্রির দামটা কমে গেল। কত টাকা কমলো? খালি চোখে দেখা যাচ্ছে 200 টাকা কমে গেল। তো এটাই আমার কি হবে, তাহলে কমে যাওয়া মানে কি লস। তাহলে লসের ভ্যালু কত? 200 টাকা লসের ভ্যালু ডিরেক্ট পেলাম, বাট এখানে বার করতে বলেছে পার্সেন্টেজে কত। তো পার্সেন্টেজ মানে কি হয়, ক্ষতি কিসের উপর বার করি আমরা, ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্য কত এখানে 4000, তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য, বেশ একবার লিখিয়ে দিই, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু আমরা করব কত 100। তাহলে দেখো এখানে আমার ক্ষতি কত হচ্ছে 200, ক্রয় মূল্য কত 4000, ইন্টু করবো 100। তাহলে দেখো এখানে দুটো শূন্য চলে গেল, 2 দিয়ে কাটলে এটা হয় 20 দিয়ে এটা কাটলে হয় কত 5%, 5% লস, ঠিক আছে? তাহলে 5% লস হচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো একটা তামিল ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। তো বেসিক্যালি স্টুডেন্টটা তামিল ছিল, ও যে কোশ্চেনটা বুঝতে পারছিল না বারবার তামিলে দেখেছে, তো আমরা তো ওইটা বুঝতে পারবো না। পরের কোশ্চেনটাও ওই তামিল ল্যাঙ্গুয়েজে আছে মোস্ট প্রবাবলি। তারপরেরটা জিকের কোশ্চেন, তারপরেরটাও জিকের কোশ্চেন। হ্যাঁ, এটা 64, ঠিক আছে? 64 ম্যাথের কোশ্চেন। সো আমরা এটাকে ডিল করব। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, হোয়াট উইল বি দ্য কস্ট অফ লেভেলিং অফ এ সার্কুলার গ্রাউন্ড অফ ডায়ামিটার 28 মিটার ইফ দ্য চার্জেস আর রুপিস 125 পার স্কোয়ার মিটার। কি বলছে, একটা সার্কুলার গ্রাউন্ড আছে, ঠিক আছে? সার্কুলার গ্রাউন্ড আছে যার ডায়ামিটার বলে দিয়েছে কত 28 মিটার। ডায়ামিটার মানে কি হয়, ডায়ামিটারে বাংলা করলে হয় ব্যাস, ঠিক আছে? তো ব্যাসটা বলেছে 28 মিটার। তাহলে বলো ব্যাস যদি 28 মিটার হয়, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত মিটারের হবে? ব্যাসার্ধ অবভিয়াসলি আমার 14 মিটারের হবে, ঠিক আছে? তাহলে এই দিকটা কত 14 মিটার। এবার কি বলেছে, ইফ দ্য চার্জেস আর 125 স্কোয়ার মিটার, ঠিক আছে, প্রতি স্কোয়ার মিটারে 125 টাকা করে খরচা হয়, হোয়াট উইল বি দ্য কস্ট অফ লেভেলিং এ সার্কুলার গ্রাউন্ড অফ ডায়ামিটার। তাহলে লেভেল করতে বলেছে গোটা জায়গাটা, ঠিক আছে? এই গোটা জায়গাটা লেভেল করতে হবে। তো লেভেল করতে গেলে কি হবে, তার মাঝের অংশটা লেভেল করতে হবে। দ্যাট মিন্স আমার তার কি ক্ষেত্রফল বার করতে হবে। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তাহলে এত কি হবে বর্গ মিটার বাই হ্যাঁ বর্গ মিটার আসবে। এবার দেখো 1 বর্গ মিটারের আমার 125 টাকা করে খরচা হচ্ছে, তাহলে এই পাই আর স্কোয়ার বর্গ মিটারে কত খরচা হবে, পাই আর স্কোয়ার ইন্টু 125, এটা এবার কিসে চলে আসবে, রুপিসে চলে আসবে। অর্থাৎ এই যে ভ্যালুটা বেরোবে এটা কি আসবে, রুপিস আসবে। তো এটাই বেসিক্যালি আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো পাই মানে আমরা বসালাম 22/7, আর মানে এখানে দেখো 14, তাহলে দুবার আমরা 14 লিখবো, দুবার 14 লিখলাম, আর একবার 125কে লিখে দিলাম। এইটা জাস্ট এবার ক্যালকুলেশন করতে হবে। দেখো 7 দুগুণে 14, বাস তার মানে কত 22 দুগুণে 44। এইবারে 44-এর সাথে 125 আর 14 কি আছে গুণ আছে। এবার দেখো এইখানে আমরা বেসিক্যালি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হলো 44 গণিত 14 গণিত 125। দেখে হয়তো অনেকের করতে অসুবিধা হবে, বাট আমরা এখানে কি করব, ব্রেক করব। কি ব্রেক করব, 14টার মধ্যে দেখো 2 আর 7 ঢুকে আছে, তো সেখান থেকে 2 7টাকে 44-এর সাথে গুণ করে দেবো, আর 2টাকে 125-এর সাথে গুণ করে দেবো। এই কাজটা ফার্স্ট করব। তাহলে এই জায়গাটা আমরা আবার একবার লিখছি, ঠিক আছে, 44 ইন্টু 14 ইন্টু 125। দেখো তাহলে কি পেয়েছিলাম, 44 ইন্টু 14 ইন্টু 125। এইটাকে দেখো এবার আমরা কি করব, দেখো 44-এর সাথে 2 গুণ করে এটা 88 করে দিলাম, ঠিক আছে? সরি 44-এর সাথে 44 গণিত 14 গণিত 125 এটা ছিল তো। তো 44-এর সাথে এক কাজ করো, 44-এর সাথে 7কে গুণ করো, তাহলে কত হবে, 7 4 28 8 হাতে হলো 2, 7 4 28 308, আর এখানে 2টা গুণ করে দাও এইটা। এইবারে গুণটা করো, একটা শূন্য প্রথমেই দিয়ে দাও, 25 দিয়ে এটাকে গুণ করো, 25 8 কত হয়, 25 8 200, শূন্য হাতে রইলো 2, 25 0 0, 25 3 75, মানে 750 আর 20 770। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো এবার কোথায় দেওয়া আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তো এত কী হবে রুপিস, এটা এত টাকা কী হবে খরচা হবে লেবেল করতে। নেক্সট কোয়েশ্চেন, জিকের কোয়েশ্চেন। তারপরে দেখো এখানে দেওয়া আছে যে কোসেক 90 মাইনাস থিটা ইকাল টু কত। তো কোসেক 90 মাইনাস থিটা ইকাল টু কী হয়, সেক থিটা হয়। এটা আমরা জানি বেসিক্যালি, এটা বেসিক আইডেন্টিটির ফর্মুলা। এটা যারা ত্রিকোণমিতি পড়েছো তারা ইজিলি এটা বুঝতে পারবে, এটাতে করানোর কিছু ছিল না। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলেছে হ্যাঁ দেখো এখানে ফর্মুলা টর্মুলা লেখা আছে, কী জন্য লেখা আছে আমি জানি না। দেখো কোয়েশ্চেনটা কী বলছে, বলছে অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড অ্যাট রুপিস 21,000, সরি 20,000 নয়, 2100 টাকা। 2100 টাকায় বিক্রি করা হয়েছে, একটা প্রফিট অফ বলছে 25%। হোয়াট ইজ ইটস কস্ট প্রাইস, বলছে একটা জিনিসকে 2100 টাকায় বিক্রি করা হয়েছে যাতে তার 25% লাভ হয়েছে। তাহলে আমরা 25%-এর রেশিও ভ্যালু লিখব। 25% মানে কত হয় 1/4, ঠিক আছে। তার মানে 4 টাকাইতে যদি আমি কিনি সেখানে আমার 1 টাকা কী থাকছে প্রফিট করছি, তাহলে বিচ্ছি কততে, নিশ্চয়ই 5-এ। অর্থাৎ 4 যদি আমার সিপি হয়, 5 হলো আমার এসপি, ঠিক আছে। এবার দেখো আমার এসপিটা এখানে কত 2100 টাকা, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু 2100 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5 দিয়ে ভাগ করো, 5 4 20, 1 10, 5 2 10, ঠিক আছে। তাহলে বেসিক্যালি 420, 1 ইউনিটের ভ্যালু 420। এবার বলেছে হোয়াট ইজ ইটস কস্ট প্রাইস, তো কস্ট প্রাইস কত 4 ইউনিট, তো 4 ইউনিটের ভ্যালু কত হবে, একে 4 দিয়ে গুণ, তার মানে 0, 4 দুগুণ 8, 4 4 16, 1680 টাকা কী হবে এর কস্ট প্রাইস হবে। তাহলে অপশান ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। তো নেক্সট দেখো 68 নাম্বার কোয়েশ্চেন। তো 68 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে সেটা কি বলছে দেখো, বলছে ইন এ সার্টেন কোড, ঠিক আছে, এটা জুম তো করা যাচ্ছে না, বেশ ঠিক আছে। কী বলছে দেখো, বলছে ইন এ সার্টেন কোড 3 to 7 মিনস ডোন্ট কাট ট্রি, ঠিক আছে। নেক্সট আছে যে 635 মিনস প্ল্যান্ট 1 ট্রি, ঠিক আছে। আর 138 মিনস আছে ট্রি গিভস সেভড, আর 4953 মিনস হলো উই মাস্ট প্ল্যান্ট ট্রি, হুইচ ডিজিট রিপ্রেজেন্ট সেড, অর্থাৎ সেড কোনটাকে রিপ্রেজেন্ট করছে এটা বলছে। দেখো সেড এখানে 138 মিনস দেওয়া ছিল যে ট্রি গিভস সেড, ঠিক আছে। তাহলে বেসিক্যালি 138-এর মধ্যে কোনো একটা কী হবে সেড হবে, তাহলে এখানে 1 হতে পারে আর 8 হতে পারে, 4টা কখনোই হবে না, আর ক্যান নট বি ডিটারমাইনটা দেখতে হবে। নেক্সট কী বলছে দেখো 4953 মিনস উই মাস্ট প্ল্যান্ট ট্রি, এখানে একটাই বলা আছে যে উই মাস্ট প্ল্যান্ট ট্রি, আর বাকি দেখো এখানে ট্রি। আচ্ছা তাহলে এই দুটোর মধ্যে আবার কমন কী আছে দেখো ট্রি, ঠিক আছে। তাহলে আমরা একটা ধরতে পারি যে উই মাস্ট প্ল্যান্ট ট্রি, আর এখানেও আসেছিল ট্রি গিভস সেড, এই দুটোর মধ্যে ট্রি কথাটা ছিল, আর এই দুটো সংখ্যার মধ্যে দেখো 3 ছিল। তাহলে আমরা একটা বলতে পারি যে 3টা কী হচ্ছে ট্রি হবে, ঠিক আছে। তার মানে এর সেড হওয়ার চান্সেস। আচ্ছা এবার দেখো 1টা মানে কি আমরা স্পেসিফিক্যালি কিছু বুঝতে পারছি, বেশ এটা দেখা গেলো 3 মানে হলো ট্রি, ঠিক আছে। তাহলে সেড মানে কি, তাহলে তাহলে সেট কোনটা হবে 1 এবং 8-এর মধ্যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে আবার ঘুরে ফিরে কিন্তু 1 আর 8 দুটোই অপশানে দেওয়া আছে। এবার বাকি তুমি সমস্ত অপশানগুলো যদি চেক করো তুমি কিন্তু আলটিমেটলি দেখবে কোনো কিছুই পাবে না, ঠিক আছে। এখানে কোনো প্রপার এভিডেন্স দেওয়া নেই যেটা থেকে আমরা বুঝতে পারবো যে সেট মানে কী হবে। তো এটা কী হবে ক্যান নট বি ডিটারমাইন্ড হবে এটার উত্তর, অর্থাৎ এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেই ইনফরমেশান থেকে আমরা সেটের কোড কোনটা হবে সেটা কিন্তু বলতে পারছি না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। একটু ছোট করি নিজেকে, যাই হোক থাক। নেক্সট আচ্ছা এখানেও আবার দেখো বলেছে যে একটা গিভেন স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। স্টেটমেন্ট থেকে কিছু কোয়েশ্চেন করতে বলা আছে, এটা জুম করে দিই। দেখো 69 নাম্বার কোয়েশ্চেন কী বলছে, 69 নাম্বার কোয়েশ্চেন বলছে দেখো স্পেন্ডিং মানি শুড বি বেসড অন লজিক্যাল ডিসিশন অ্যাট নট কম্পালসিভ আর ইম্পালসিভ বিহেভিয়ার, ঠিক আছে। তারপর বলছে ওয়ান শুড নট ফল প্রে টু পসিবল হিডেন এজেন্ডা অফ দ্য সেলার্স হু কাম আউট উইথ সেল, free offer, etc. Price is what you pay and value is what you should
গেট, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি একটা তথ্য দেওয়া আছে, কি বলছে দেখো, স্পেন্ডিং মানি শুড বি বেসড অন লজিক্যাল ডিসিশন, অর্থাৎ টাকা যে আমরা খরচা করবো সেটা কিছু লজিক্যাল ডিসিশনের উপর ডিপেন্ড করে করতে হবে, অ্যান্ড নট কম্পালসিভ আর ইম্পালসিভ বিহেভিয়ার, কিছু কম্পালসিভ এবং ইম্পালসিভ বিহেভিয়ারের উপর বেস করে কিন্তু করলে হবে না। এবার কি বলছে, ওয়ান শুড নট ফল প্রে টু পসিবল হিডেন এজেন্ডা অফ দ্য সেলার্স হু কাম আউট উইথ সেল ফ্রি অফার অ্যাটসেট্রা। দেখবে এখানে বারণ করছে, দেখবে বিভিন্ন সেলাররা কী করে, বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে আসে, যে দুটো কিনলে একটা ফ্রি, ঠিক আছে, বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম ধরনের এজেন্ডার উপর বেস করে কিন্তু আমাদেরকে প্রলোভনে পা দিলে হবে না। আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো যে প্রাইস ইজ হোয়াট ইউ পে, তার মানে আমাকে একজন ক্রেতাকে কী করতে হবে, প্রাইস দিতে হবে, তো সেইটা আমরা পে করব। আর আমাদের যেটা ডিজার্ভ করা উচিত সেটা হলো দ্য ভ্যালু ইজ হোয়াট ইউ শুড গেট, আর ভ্যালু অর্থাৎ যে জিনিসটার জন্য আমরা প্রাইসটা দিলাম সেই প্রাইসটার উপযুক্ত ভ্যালু আমাদেরকে পেতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো কী কী ইয়ে ছিল, অপশানগুলো কী কী ছিল বলছে, দেখো বলছে হোয়েন ইউ পে ফর সামথিং, ঠিক আছে, লুক ফর দ্য ভ্যালু, এটা দেখতে বলছে। বলছে যখন তুমি কোনো কিছুর জন্য তুমি টাকা কিছু দেবে, পেমেন্ট করবে, তখন লুক ফর ভ্যালু, অর্থাৎ জিনিসটার ভ্যালুর দিকে তাকাও। নেক্সট কী বলছে, অ্যানি ডিসকাউন্টেড সেল হ্যাজ এ হিডেন এজেন্ডা এগেনস্ট দ্য কনজিউমার। তারপর কী বলছে, পিপল টু কম্পালসিভ আর ইম্পালসিভ অ্যান্ড নট লজিক্যাল স্পেন্ডিং। আর তারপর কী বলছে, সেলার্স আর চিটিং দ্য পাবলিক। তো এটা ঠিক নয়, এখানে বেসিক্যালি কোনটা উত্তর হবে, এখানে কী হবে, হোয়েন ইউ পে ফর সামথিং লুক ফর দ্য ভ্যালু। দেখো এটাই দেখতে বলেছিল, যে যখন তুমি কোনো কিছুর জন্য কোনো টাকা পেমেন্ট করবে তখন সেই জিনিসটার কী করবে, ভ্যালুজের দিকে দেখবে। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, এটা জিকের কোয়েশ্চেন বেসিক্যালি, যে অ্যান ইলেকট্রিক মোটর কনভার্টস কী করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তো ওটা আমরা করছি না। নেক্সটটাও জিকের কোয়েশ্চেন, এটাও জিকের কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটা টাইম ইন স্পিড ডিস্টেন্সের কোয়েশ্চেন, তো এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব। দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, বলছে এ কার কভার ফার্স্ট 30 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যান্ড নেক্সট 20 কিলোমিটার অ্যাট 80 কিলোমিটার প্রতি ঘন্টা, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, অর্থাৎ কী বলছে, কোনো একটা গাড়ি তার প্রথম 30 কিলোমিটার 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে এবং নেক্সট 20 কিলোমিটার 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, তার অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। তো অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলাটা হয় সেটা কি হয়, টোটাল ডিস্টেন্স কভার ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। ঠিক আছে, তো এটা আমরা করতে পারি, অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু আমরা কী বলতে পারি, যে টোটাল ডিস্টেন্স কভার। তো টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, তাহলে 30 কিলোমিটার গেছিলো, তাহলে টাইম কত লাগবে, তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু কী হয়, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তাহলে টোটাল ডিস্টেন্স কত বলো, 30 কিলোমিটার এইদিকে গেছিলো আর এইদিকে 20 কিলোমিটার, রাইট। তাহলে 30 আর 20 কত হচ্ছে, টোটাল ডিস্টেন্স 50 কিলোমিটার। আর টাইম কত দেখো, তাহলে এখানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে 30 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে, হাফ আওয়ার। ঠিক আছে, খুব সোজা হিসেব। আর তারপরেরটাতে কী আছে দেখো, প্লাস টোটাল টাইম কী আছে, 1 ঘন্টায় বলছে 80 কিলোমিটার যায়, তাহলে 20 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে, 1/4 আওয়ার। কারেক্ট, এখানে কোনো জটিলতা নেই। নেক্সট দেখো, এবার এখানে এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো 50 বাই 1/2 প্লাস 1/4, তো এটা কী করে করবো, দেখো 1/2কে আমরা মনে মনে 50 ধরতে পারি, আর 1/4কে মনে মনে 75 ধরতে পারি। ঠিক আছে, তাহলে 50 প্লাস 75, তো 50 বেসিক্যালি এটা কত, এটা 0.50, আর এটা কত 0.25, তাহলে এটা 0.75, তো 0.75 মানে কত হয়, 3/4। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে 50 বাই 3/4, তার মানে কত হবে, এই 4টা উপরে চলে যাবে, তার মানে 200/3। এবার 200/3কে ভাগ করো, 318, 2 20, 318, 66 পয়েন্ট, দেখো, আর তারপর আবার 20, মানে 66.6, অর্থাৎ 66.66 অপশান আসবে, বারবার ভাগ করলে 6 আসবে, তাহলে 66.67 আমরা কী বলবো এটার অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে, হুইচ নাম্বার উইল ফিট কোয়েশ্চেন মার্ক প্লেস অফ দ্য ফলোয়িং। ঠিক আছে, তো এখানে দেখো কী কী দেওয়া আছে, ওকে, প্রথমে আছে দেখো 12, তারপর দেওয়া আছে 23, তারপর দেওয়া আছে 45, তারপরে 89। তো এখানে হচ্ছেটা কি, দেখো 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 24, সেখান থেকে 1 বাদ দিলেই চলে আসছে আমার 23। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, 23কে 2 দিয়ে গুণ করলে হয় 46, সেখান থেকে 1 বাদ দিলে আসছে 45। তাহলে সিমিলারলি 89কে আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 89কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 90 কত হয়, 180 হয়, সেখান থেকে 2 বাদ দেবে, অর্থাৎ 178।
সেখান থেকে আমরা 1 বাদ দেবো, অর্থাৎ 177 হবে এটার কারেক্ট অ্যান্সার। তাহলে 177 বেসিক্যালি অপশান সিতে আছে, তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আচ্ছা, নেক্সট জিকের কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটা দিয়েছে দেখো, এটা রিজনিংয়ের কোয়েশ্চেন। তো রিজনিংয়ের কোয়েশ্চেন কী বলছে, ইফ এফ ইজ ইকুয়ালস টু 6, দা ইজ ইকুয়াল টু 33, দেন উমেন ইজ ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, তো এফ বেসিক্যালি এফের পজিশানটা দেওয়া আছে, যে এফ হলো 6 নম্বর পজিশানে থাকে, তাই এফের পজিশান হলো 6। এবার আমাকে দেখতে হবে যে দা কি পজিশানগুলো অ্যাড করলেই শুধুমাত্র দেওয়া আছে 33, দেখে নিই একবার। তাহলে আমরা মনে রাখতে বলেছিলাম যে আমরা ইজোটি মনে রাখবো, 5, 10, 15, 20 আর 25 নম্বরের ভ্যালুগুলো। ঠিক আছে, তাহলে এখানে টি দেওয়া আছে, দেখো টি আমার বেসিক্যালি 20 নাম্বারে থাকে। ইজোটি থেকে ই এর পর ই এফ জি এইচ, ঠিক আছে, তার মানে 7 নম্বরে থাকে আমার ই এফ জি, 6, 7, 8 নম্বরে থাকে আমার এইচ, আর ই থাকে আমার 5 নম্বরে। তাহলে দেখো এগুলো অ্যাড করলেও কি আসছে, 33 আসছে। তাহলে বেসিক্যালি আমাকে এই উমেনের প্রত্যেকটা আর কত নম্বরে আছে সেগুলো বসিয়ে বসিয়ে আমাকে অ্যাড করতে হবে। তো দেখো কে কত নম্বরে আছে বলো, ডাব্লিউ আছে কততে, ডাব্লিউ তারপরে হয় এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, তার মানে ও আছে 24 নম্বরে। আচ্ছা, ও কততে আছে, 15তে। তারপরে আছে এম, ঠিক আছে, এম মানে জে এর পর দেখো এম এন ও, তার মানে এম হলো 12 নম্বরে, এই সরি এম হলো 13 নম্বরে। আর এ আছে 1 নম্বরে, আর এন আছে 13 পরেই, অর্থাৎ 14 নম্বরে। তো এইগুলোকে যোগ করতে হবে, দেখো 24 আর 15 হয় তোমার 39, 39 আর 13 হয় 52, 52 আর 1 53 আর 14 কত 67। ঠিক আছে, আই হোপ আমি কারেক্ট করেছি। দেখো ডাব্লিউটা হলো 23 নম্বরে, তাহলে এটা অ্যাড করলে কত হবে 66, তো 66 হবে কারেক্ট অপশান। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেখো সলিউশনটা করেই দেওয়া আছে, তো এটা এখান থেকে দেখে নিও তোমরা, আমি আর এটা কিছু বলছি না, এখানে সলিউশনটা করা আছে। আই ডোন্ট নো কেন দেওয়া আছে, বাট এখানে দেওয়া রয়েছে যখন আমি আর বলছি না। এটাও জিকের কোশ্চেন, হ্যাঁ এটা একটা কোশ্চেন আছে ম্যাথের, খুব সহজ। তো দেখো এটা কী করে করবে, দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকালস টু 19, এক্স মাইনাস ওয়াই ইকাল টু 7, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা সলভ করা যায়, এমনিতে ভ্যালু পুটিংয়ে প্রথমে করে নাও। আমি যেটা বুঝতে পারছি 13 আর 6 হবে দুটো ভ্যালু, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 13 হবে, এক্স মানে 13 হবে আর ওয়াই মানে 6 হবে। দেখো 13 আর 6 যোগ করলে হয় 19, আর 13 থেকে 6 বাদ দিলে হয় 7, তো এই দুটো গুণ করলে কত হবে, 13 গুণিত 6 78 হবে এটার অ্যান্সার। তো এটা গেল নর্মাল মেথড, আর এমনি মেথডে করলেও কী হবে, এই দুটোকে যোগ করে দিলে 2x ইকুয়াল টু 26 পাবে, ওখান থেকে 2 দিয়ে ভাগ করে দেবে, x সমান 13 চলে আসবে, আর ওটা বিয়োগ করলে আবার চলে আসবে। তো এটা খুব ইজি, আশা করি এটা করতে পারবে। নেক্সট এই অঙ্কটা করার চেষ্টা করি, দেখি অঙ্কটা কী আছে। অঙ্ক নম্বর 84 কী বলছে দেখো, বলছে এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 মিনিটস, ইফ এ লিকেজ ইজ কেপেবল অফ এমটিং দ্য ট্যাঙ্ক ইন 60 মিনিটস, দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড ইন। বলছে একটা ট্যাপ আছে, যে কি করে একটা ট্যাঙ্কে কি আছে, ট্যাঙ্কে 20 মিনিটে ভরে দেয়। ঠিক আছে, সরি এক সেকেন্ড, ওকে, একটা ট্যাপ আছে, ধরো এখানে একটা ট্যাপ আছে, এই ট্যাপে দুটো নল আছে। ঠিক আছে, একটাতে এখানে ভর্তি হয় আর একটাতে খালি হয়। বলছে এ যদি ভর্তি থাকে তাহলে এই 20 মিনিটে কী করে দেয়, ট্যাঙ্কটাকে পুরো ভর্তি করে দেয়, আর এ কী করে 30 মিনিটে খালি করে দেয়। এবারে 60 মিনিটে খালি করে দেয়। বলছে দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড ইন, বলছে ইফ এ লিকেজ ইজ কেপেবল অফ, তাহলে এবারে দুটোই যদি একসাথে কাজ করে তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা কী হবে, ভর্তি হবে, এটা আমাকে বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক করার সময় আমরা প্রথমে কী করি, 20 আর 60 এর একটা লসাগু নিই। ঠিক আছে, তো 20 আর 60 এর লসাগু কত হয় 60, তাহলে 20 এর এফিসিয়েন্সি কত হবে 3, আর 60 এর এফিসিয়েন্সি কত হবে 1। এটাকে আমরা মাইনাস কেন দিলাম, কারণ এ কী করছে, খালি করছে, আর ও কী করছে, ভর্তি করছে। এই কথাটার মানে কি, অর্থাৎ এ একসাথে 3 ইউনিট কী করছে, ভরতে পারে, আর এ -1 ইউনিট কী করতে পারে, খালি করতে পারে। তাহলে এরা যদি একসাথে কাজ করে তাহলে কি হবে, এ 3 ইউনিট ভরবে, ও 1 ইউনিট খালি করবে, তাহলে আলটিমেটলি ভর্তি কত হবে 2 ইউনিট করে। এবার দেখো আমার ট্যাঙ্কটা কত ছিল 60, আমার টোটাল ক্যাপাসিটি ছিল, তাহলে 60/2, এতটাই টাইম লাগবে, অর্থাৎ 30 মিনিটস কী লাগবে, টাইম লাগবে, তাহলে 30 মিনিট হবে এটার উত্তর। অর্থাৎ দুটো যদি একসাথে কাজ করতে থাকে তাহলে আমার 30 মিনিটে কী হবে, ভর্তি হবে, কারণ ও একজন ভর্তি করবে আর একজন তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি খালি করতে থাকবে। আচ্ছা,
নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে দেখো দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য মার্কস স্কোর্ড বাই দ্য স্টুডেন্ট অফ এ ক্লাস ইজ 58, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা ক্লাসে একটা স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট, সেই স্টুডেন্টরা যত মার্কস পেয়েছিল তাদের অ্যাভারেজ হলো 58। এবারে বলছে 20% অফ দেম সিকিউরড এ মিন স্কোর অফ 60। যত স্টুডেন্ট ছিল তাদের মধ্যে 20% 60 স্কোর করেছে। আর দ্য মিন স্কোর অফ অ্যানাদার 30% অফ দ্য স্টুডেন্ট ইজ 40, ঠিক আছে। দ্য মিন স্কোর অফ দ্য রিমেনিং স্টুডেন্ট তাহলে কত হবে? তাহলে আমি দেখো একটা কাজ করি, বেসিক্যালি এখানে যে 20%, 30% আর কত পড়ে রয়েছে 50%, তাহলে এদের ইয়ে করে নিই, ঠিক আছে, একটা রেশিও ভ্যালু নিয়ে নিই। তো দেখো এই অঙ্কটা বেসিক্যালি কী করে করবো, দেখো 20% মানে হয় 1/5, ঠিক আছে, আর 30% মানে হয় 3/10, আর লাস্টে পড়ে আছে 50%, 50% মানে হয় 1/2। তাহলে বেসিক্যালি 5, 10 আর 2 এরকম দিয়ে কেটে যাবে, এরকম একটা সংখ্যাকে আমি টোটাল স্টুডেন্ট হিসাবে ধরে নিই। তাহলে দেখো 5, 10 আর 2 এর এলসিএমটাই নিয়ে নিই। তো 5, 10 আর 2 এর এলসিএম বেসিক্যালি কত হবে? 10। তাহলে আমি ধরে নিলাম কি আমার টোটাল স্টুডেন্ট কত ছিল? 10 জন ছিল। এবার সেই 10 জনের অ্যাভারেজ কত বলেছে দেখো? 58 বলেছে। তাহলে এদের টোটাল কত? মনে মনে আমার 580, রাইট। এইবার দেখো এখানে বলেছে 20% অফ দেম সিকিওর মিন স্কোর অফ 60। তাহলে এদের মধ্যে 20% মানে কত? 1/5। তাহলে 10-এর 1/5 মানে কজন? 2 জন। 2 জনের গড় এজ করলেছে 60। তাহলে 2 জনের টোটাল কত? 60 দুগুণে 120, রাইট। নেক্সট বলছে দ্য মিন স্কোর অফ অ্যানাদার 30%। 30% স্টুডেন্ট মানে 10-এর 3-এর 10, তার মানে 3 জনের। 3 জনের স্কোর কত? অ্যাভারেজ কত? 40। তাহলে এদের টোটাল কত? 3 × 40, তার মানে আবার 120। তাহলে দেখো 120, 120, তার মানে 240 হয়ে গেল। আর আমার টোটাল এজ কত ছিল সবারই, মানে সবারই কত স্কোর ছিল? 580। তাহলে বাকি যে এখানে কতজন হলো, এখানে দেখো 1/5 মানে এখানে 2 জন, আর এখানে 3 জন, 5 জন, আর এখানে কত জন পড়ে আছে? 5 জন। সে 5 জনের কত হবে? দেখো 120, 120, 240, আর এখানে 580 থেকে 240কে আমাকে কী করতে হবে? বাদ দিতে হবে। তো 580 থেকে 240 বাদ দিলে কত হয়? 340। এই 340 কী হবে? এদের 5 জনাকার টোটাল। এবারে অ্যাভারেজ যদি বার করতে হয় তাহলে 340কে আমরা কী করব? 5 দিয়ে ভাগ করে দেবো। তো দেখো 5 6 30 আর 5 8 40, তাহলে 68 হবে কি বাকি 5 জনের, অর্থাৎ বাকি যে রেস্ট বলেছে দ্য মিন স্কোর অফ দ্য রিমেনিং স্টুডেন্ট, ওদের কত হবে? 68 হবে। নেক্সট কোয়েশ্চেন, এগুলো সব আচ্ছা। এটাও দেখো, এটা ডাটা ইন্টারপ্রিটেশনের আগে দেখবে যারা ভিডিওগুলো দেখেছো তারা এটা জানবে, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেসলেট ডিআই, ঠিক আছে। তো আমি নিজেকে এই সাইডে সরিয়ে আনছি। এগুলোকে কি বলা হয়? কেসলেট ডিআই বলে। তো এই ডাটা ইন্টারপ্রিটেশনে তোমরা এটা বেসিক্যালি ইউটিউবে সার্চ করতে পারো। তো কেসলেট ডিআই বলে যদি তোমরা সার্চ করো তাহলে এটা পেয়ে যাবে ইউটিউবে, ঠিক আছে। কোনো না কোনো চ্যানেলে দেখবে করিয়েই থাকবে। তো কেসলেট ডিআই বলে সার্চ করবে। আর বাকি আমি এখানে যতটা বোঝাতে পারছি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা কী করে করতে হয় বলছে, দেখো আউট অফ 50 কিডস ইন এ কলোনি 10 লাইক অনলি বাস্কেটবল, 25 লাইক অনলি ফুটবল, 10 লাইক বোথ ভলিবল অ্যান্ড ফুটবল, অ্যান্ড 5 লাইক অনলি ভলিবল। তাহলে এখানে বেসিক্যালি দুটো জিনিস নিয়ে বলা আছে। যদি এখানে 3টে জিনিস নিয়ে বলা থাকতো তাহলে আমরা 3টে জিনিস নিয়ে করতাম। তো বেসিক্যালি এই ধরনের কোয়েশ্চেনগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে করতে হয়, ঠিক আছে। তো দেখো এখানে দুটো বলেছে যে 50 জন আছে কোনো একটা কলোনিতে, তাদের মধ্যে 10 জন শুধুমাত্র বাস্কেটবল খেলা পছন্দ করে, 25 জন শুধুমাত্র ফুটবল, আর 10 জন এমন আছে যারা বোথ ভলিবল অ্যান্ড ফুটবল খেলা পছন্দ করে, অ্যান্ড 5 লাইক অনলি ভলিবল। এবং সরি এখানে 3টে খেলা আছে বেসিক্যালি, বাস্কেটবল, ফুটবল আর ভলিবল। তো আমাদেরকে 3টের জন্য একটা গ্রাফ ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে। তো দেখো আমরা কী করে করব। তো বেসিক্যালি ফার্স্টে 3টে সার্কেল করে নাও, ঠিক আছে। এই 3টে সার্কেলের কোন জায়গাটা কি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটা যদি বুঝতে পেরে যাই তাহলে আমাদের অর্ধেক অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে আমি এখানে চলে আসি। তো ওটা চলে গেল, বেশ আর একবার সার্কেলটা করে নিই। এই একটা সার্কেল, 2 নম্বর সার্কেল, দিস ইজ মাই 3rd সার্কেল। ওকে, দেখো এবার কি বলছে। বলছে দেখো বলছে এটাকে ধরে নাও বাস্কেটবল, এটাকে অন্য কালার দিই, এটাকে ধরে নাও বাস্কেটবল, এটাকে ধরে নাও ফুটবল এফ, আর এটাকে বলেছে ভলিবল, তাহলে ভি। এবার দেখো বলেছে 10 লাইক অনলি বাস্কেটবল, 10 জন এমন আছে যে শুধুমাত্র কি করে? বাস্কেটবল খেলে। তাহলে তার পজিশন কোনটা? এখানে দিই। তাহলে এই জায়গাটা কারোর মধ্যে কমন নেই, দেখো তাহলে 10 জন কি শুধু বাস্কেটবল খেলে। 25 লাইক অনলি ফুটবল, তাহলে 25 জন এমন আছে যারা শুধু ফুটবল খেলে, রাইট।
নেক্সট কী বলছে 10 লাইক বোথ ভলিবল অ্যান্ড ফুটবল। আবার 10জন এমন আছে যারা ভলিবল এবং ফুটবল, 10জন এমন আছে ভলিবল আর ফুটবল। দেখো এদের দুজনের মধ্যে কমন এই জায়গাটা ছিল, তো এই কমন জায়গাটা 10জন আছে, সেই 10জন এখানে ভরে দিলাম। এবারে কি বলছে অ্যান্ড 5 লাইক অনলি ভলিবল, আর শুধু অনলি ভলিবল কতজন আছে? 5জন। কমপ্লিট, আর কোনো ডাটা দেওয়া নেই, ঠিক আছে। 5 লাইক অনলি ফুটবল, আচ্ছা 25 লাইক, ওকে। এবার দেখো কি বলছে, হাউ মেনি কিডস ডু নট লাইক ভলিবল, বলছে কতজন এখানে কিডস আছে যারা ভলিবল পছন্দ করে না। তাহলে ভলিবল পছন্দ করে না কে কে আছে? এই 25 আছে আর এই 10 আছে, ঠিক আছে। অর্থাৎ 25 প্লাস 10 কত হবে? 35 জন এমন আছে যারা ভলিবল খেলা পছন্দ করে না। এবার তোমাদেরকে এই ছবিটা কিন্তু নেক্সট কোয়েশ্চেনগুলোর জন্য আবার আঁকতে হবে। তো আমি তো এখান থেকে যদি পরের পেজে যাই, এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো 10, 25, 10, 5, তো এই ছবিটা তোমরা মনে রাখবে, এখান থেকে পরবর্তী কোয়েশ্চেন্সগুলো সলভ করতে তোমরা ইজিলি পেরে যাবে। দেখো আবার ওরকম কোয়েশ্চেন দিয়েছে, তো এটা করলে তোমরা ইজিলি পেরে যাবে, ওই জায়গাগুলো থেকে কোয়েশ্চেনগুলো সলভ করলে হবে। তো আর একবার ছবিটা বানিয়ে নিচ্ছি এই কোয়েশ্চেনটার জন্য, দেখো চটপট বানাবো, ঠিক আছে। এটা আমার বাস্কেট, এটা ফুটবল, আর এটা আমার ভলিবল। কি বলেছিল? 10জন অনলি বাস্কেটবল, এখানে 10, 25 অনলি ফুটবল, আচ্ছা, আর 10 লাইক বোথ ভলিবল, এখানে 10 ভলিবল আর ফুটবল, আর 5 লাইক অনলি ভলিবল, ব্যাস। এবার এখান থেকে কী কোয়েশ্চেন করেছে? বলছে দ্য রেশিও অফ দ্য কিডস হু লাইক ফুটবল টু দোজ হু লাইক অনলি বাস্কেটবল, ঠিক আছে। রেশিও অফ দ্য কিডস হু লাইক ফুটবল, তাহলে ফুটবল পছন্দ করে এমন ছেলে কতজন? তো ফুটবল পছন্দ করে দেখো 25, আর এখানে 10জনও কিন্তু ঢুকে আছে, অর্থাৎ 25 আর 10-এ কত? 35 জন ফুটবল পছন্দ করে। আর বলছে হু লাইক অনলি বাস্কেটবল, অনলি বাস্কেটবল মানে শুধু বাস্কেটবল, তো শুধু বাস্কেটবল দেখো এখানে 10জন, তাহলে এখানে এটা করতে হবে। তো দেখো এবার 5 দিয়ে কাটলে এটা হবে 7, আর 5 দিয়ে কাটলে এটা 2, অর্থাৎ 7/2 হবে এর কারেক্ট অপশান। তো নেক্সট কোয়েশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারবে এখান থেকে। দেখো 10, 25, 10, 5, এবার যা যা কোয়েশ্চেন বলেছে সেটা দেখে দেখে আমাদেরকে করতে হবে। তো এটা তো দেখতে পাচ্ছি না, আবার মুছে যাবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা তোমরা করে নিও, এটা আর আমি করাচ্ছি না। পরবর্তী কোয়েশ্চেন 93-তে চলে এসেছি, আমি এদিকে সরে আসি, এটাকে জুম করি। 93 কোয়েশ্চেনটাও জিকের কোয়েশ্চেন, করা দরকার নেই। আচ্ছা, এটা ম্যাথের কোয়েশ্চেন, এটাকে আমরা করব। দেখো কোয়েশ্চেনটা কি বলছে? বলছে দ্য রেশিও অফ মার্কস অবটেন বাই এ স্টুডেন্ট ইন 3 সাবজেক্ট ওয়াজ 1:2:3, অর্থাৎ একটা ছাত্রের 3টে সাবজেক্টে মার্কস যে পেয়েছে তার রেশিও বলেছে 1:2:3। বলছে দ্য স্কুল ডিসাইডেড টু অ্যালাউ গ্রেস মার্কস অফ 5% ফর ইচ সাবজেক্ট, ফাইন্ড দ্য স্টুডেন্টস নিউ রেশিও। সবাইকে 5% করে গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে, তাহলে তাদের নতুন পার্সেন্টেজ কত হবে। তো এটা কী করে করবো? দেখো বেসিক্যালি এই পার্সেন্টেজগুলোকে 100, 200 আর 300 ধরে নাও, ঠিক আছে। 5% করে যদি গ্রেস মার্ক দেওয়া হয় তাহলে 5% বেড়ে কত হবে? 105, এরটা হয়ে যাবে 210, আর এরটা হয়ে যাবে 210, এটা হবে 315। এবার আবার 5 দিয়ে কাটো, তো 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে 10, 5 21, আর এটা 5 দিয়ে কাটলে 5 4 20, 42, আর এটা হচ্ছে তোমার 63। তাহলে আবার দেখো 21 দিয়ে কাটলে 1, 2 আর 3, তাহলে আবার ঘুরে ফিরে 1:2:3, অর্থাৎ এই রেশিও দাঁড়িয়ে গেলো। গ্রেস মার্কস মানে কি? ওদেরকে 5% করে এক্সট্রা মার্কস দিয়ে দেওয়া হলো, তাহলে ওদের মার্কসগুলো কী হলো? 100 থেকে 5% বেড়ে 105, 200-র 5% মানে কত? 10, তাহলে 10 বাড়িয়ে দিলাম, 210 হয়ে গেল। 300-র 5% মানে 15, 300 থেকে 315 করে দিলাম, তো এদের রেশিও নিয়ে নিলাম, 1:2:3 চলে এলো। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? আচ্ছা এই কোয়েশ্চেনটা কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 95। তো কোয়েশ্চেন নাম্বার 95 বলছে এ বাস রানস অ্যাট 65 কিলোমিটার 50 কিলোমিটার প্রতি ঘন্টা, ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজড বাই 10 কিলোমিটার পার আওয়ার ইট উইল কভার 20 কিলোমিটার মোর ইন সেম টাইম, ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড। তার মানে কি? একটা বলছে বাসের স্পিড ছিল 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এ স্পিডটা যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ায় তাহলে 60 হবে, তাহলে 60 হলে পরে বলছে কি সেম টাইমে 20 কিলোমিটার এক্সট্রা চলে যাবে। তো দেখো এখানে বেসিক্যালি 20 কিলোমিটার যদি সেই টাইমেই এক্সট্রা যায়, তার মানে প্রথমে 1 ঘন্টায় সে কত যেত? 50 কিলোমিটার, নেক্সট সে 10 কিলোমিটার বাড়ানোতে সে কত যাচ্ছে? 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 10 কিলোমিটার বাড়ানোতে তার 60 হলো, তাহলে এখানে বলছে 20 কিলোমিটার বেশি হবে, তো 10-এর বদলে আমি 20 করছি, তার মানে দ্বিগুণ করছি, তাহলে 50টাকে 100 করে নাও, আর এটা কত হবে? 120 করে নাও, তাহলেই দেখো কমপ্লিট। তাহলে দেখো আগে 100 কিলোমিটার ডিস্টেন্স যেত অরিজিনালি, এবার যদি সে স্পিডটা বাড়িয়ে দেয় তাহলে সেই টাইমে কী হবে? 120 কিলোমিটার
চলে যাবে। মানে বেসিক্যালি যদি আমরা ধরি যে 100 কিলোমিটার পার আওয়ার তার বেগ ছিল, পরবর্তী ক্ষেত্রে 120 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। অর্থাৎ 1 ঘন্টায় সে কী হলো, প্রথমে ইনিশিয়ালি 100 কিলোমিটার যেত আর নেক্সট সে 120 কিলোমিটার যাবে। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত হবে আমার, 100 কিলোমিটার। নেক্সট এটাও দেখো 96 জিকের কোয়েশ্চেন। 97, আচ্ছা, ফাইন্ড দ্য অড ওয়ান আউট এখানে বার করতে বলেছে। দেখো তো এটা রিজনিংয়ের কোয়েশ্চেন কী বলছে, রম্বাস 4 সাইডেড পলিগন, ঠিক আছে, পলিগন মানে হলো বহুভুজ, ঠিক আছে। তো রম্বাস আমাদের 4টে সাইডই হয়। আচ্ছা, নোনাগন আছে, নোনাগন হয় বেসিক্যালি 9 সাইডের হয়। অক্টাগন মানে 8 সাইডের, এটা ঠিক আছে। তারপর এটা হেক্সাগন ছিল, এটা বেসিক্যালি হেক্সাগন আছে মানে 6 সাইডেড পলিগন, এটাও ঠিক আছে। দেখো অড ওয়ান কোনটা হবে, এটা 7 সাইডেড পলিগনকে নোনাগন বলে না, ঠিক আছে, তাহলে ওইটাই হবে অড। নেক্সট বলেছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ এটা। তাহলে ফোর্থ প্রপোর্শনাল মানে কি, 9:17 সমানুপাত 27 কী আছে, এক্স। এখানে মধ্যপদ্মের গুণফল ইকুয়ালস টু কী হয়, প্রান্তীয় পদ্মটির গুণফলের সাথে সমান। তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে, এই দুটো গুণফল বাই 9। তাহলে 9টা আমার এখানে চলে আসবে, ঠিক আছে, 9টা নিচে চলে আসবে, এখান থেকে কাটাকুটি দেখো, 9 3 27, সাথে সাথে 3 গুণ করলে হয় 21 হবে, এটা কারেক্ট অপশান। 21 তো এখানে দেওয়া নেই, আমি ভুল করলাম দেখি, সরি এটা 17 আছে, তাহলে 17কে 3 দিয়ে গুণ করলে হবে 51 হবে আমার কারেক্ট উত্তর। নেক্সট 99 যে জিকের কোয়েশ্চেন, এটাও জিকের কোয়েশ্চেন। তাহলে দেখো এই 100 নাম্বার কোয়েশ্চেন অবধি আমরা চলে এলাম, এবার নেক্সট শিফট শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা 6 এপ্রিলের আমরা এবার শিফট 2তে পৌঁছে গেলাম। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, এটা আমরা পরবর্তী ভিডিওতে এই শিফটটা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ যদি ভিডিও ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, আর বন্ধুদেরকে শেয়ার করবে, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। গুড নাইট।